আমার প্রথম স্বামীর সাথে আমার প্রথম দেখা হয় ডিভোর্সের সপ্তাহখানেক আগে। কখনো আমার মুখ দেখতে না চাওয়া লোকটা হুট করে দেখা করার কথা বললে পরিবারের সবাই অবাকই হয়। পরিবার বলতে নানার বাড়ির সবাই, মামারা তো মহাখুশি। এই বুঝি আপদ বিদয় হলো। আমি তখন নির্বিকার। বয়স আমার 21 পেরিয়ে 22-এ পড়লো। ইংরেজিতে অনার্স করার কথা থাকলেও তা হয়ে উঠল না। 2-4টা টিউশন পড়িয়ে আম্মাকে নিয়ে কোনো রকম চলছি। সাথে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ডিগ্রি প্রোগ্রামে ভর্তি হয়েছি। এবছরই শেষ হবে। ছেলে পাবলিক ভার্সিটি থেকে অনার্স শেষ করেছে। দেখতে সুদর্শন, বাপের জমি জমার অভাব নেই। অমন ঘর থেকে সম্বন্ধ আসায় মামারা যেন হাতের চাঁদ পেল। খোঁজ নিয়ে আর কি হবে। ছেলে মানুষের অমন দু একটা অতীত থাকে, ওসব কিছু না। মেয়ে মানিয়ে ঘর করতে পারলেই হলো। কিন্তু সেই মানিয়ে ঘর করা পর্যন্ত আমি আর যেতে পারলাম না। আফসোস নেই আমার, উল্টোটা শান্তি লাগে। কষ্ট হয় আমার জন্য। বেচারি বড্ড কথা শোনে আমার জন্য। কিন্তু আমি বা কি করব। আব্বু মারা যাওয়ার পর থেকে শান্তির মাকে আমি আর খুঁজে পাইনি। এখন অবধি খুঁজেই চলেছি। মায়েরটাকে আপনার চিন্তার জগৎ থেকে বাস্তবে আসলাম। মামাতো বোন আসমা আমাকে খয়েরি রঙের একটা শাড়ি জড়িয়ে দিয়েছে গায়ে। তাদের ভাবনা চলে হলুদের শাড়িতে শ্যামবর্ণা অনুপমাকে। খারাপ লাগলো, লাল শাড়িতে হয়তো ভালো লাগবে। কিন্তু আমি তো শুনেছি লাল রঙে কালোদের মানায় না। যদিও লোকের কথায় কোনো কালোরই আমার অত ভাবনা ছিল না। একবার কলেজে থাকতে বসন্ত উৎসবে কাঁচা হলুদ রঙের শাড়ি পরেছিলাম। স্যার ম্যাম সবার প্রশংসায় ভাষা। আমি দেখতে আসার দিনও সেই শাড়ি পরলাম। অথচ কদিন বাদে, বিয়ের মাসখানেকের পর, জামাইয়ের খোঁজ না পাওয়া নিয়ে যখন সবাই চিন্তিত, তখন ভদ্রলোক বলল আমি দেখতে ভালো না, বোধ বুদ্ধিও নেই। নাহলে শ্যামলা গায়ে হলুদ রং পরে সংসাজে কে? বিয়ের এতদিন পর এমন কথা শুনে মামারা তো বেশ হইচই করলেন। আশেপাশের মানুষের কাছে মামারা আমার জন্য সাক্ষাৎ দ্রুত, কিন্তু ঘরের খবর কজন জানে। সকালে মামিদের গঞ্জনা গিলো, বের হয়ে সন্ধ্যায় ফিরে ঘুমিয়ে যাওয়ার গল্প কতজন শুনেছে। সবার কথা শুনে 21 বছরের আমাকে থাপ্পড় মেরে গাল ফাটিয়ে দিয়ে আমার জ্ঞান হারানোর কথা কেই বা জানে। সেদিন মনে হয়েছিল বাপ না থাকা মেয়েদের জন্য অভিশাপ। আসমা আপা হাতে একটা পার্স নিয়ে যাওয়ার জন্য বলতেই মায়ের দিকে তাকালাম। আম্মা এগিয়ে এসে কপালে চুমু দিলেন। হয়তো আশীর্বাদ। মেয়ের সংসারটা যেন টিকে সেই কথাই হয়তো আল্লাহর কাছে বললেন। কিন্তু আমি যেন আমার রবের করিমের সিদ্ধান্ত জানতাম, তাই চুপচাপই ছিলাম। আমার সাথে লোকটা দেখা করে একটা পাবলিক প্লেসে। ঠিক করার সময়ে 25 মিনিট পর এসে পৌঁছায় সে। কপালে ঘাম মুছতে মুছতে এখানে আসতে ঠিক কতটা ঝামেলা হলো সে সবই বলল। কথার ফাঁকে আরও চোখে আমাকে লক্ষ্য করতে ভুলল না সে। তার সে দৃষ্টি আমাকে নিজেকে তাচ্ছিল্য করতে শিখালো। বিচ্ছেদের কথা ওটাই জানতে পারলাম মামারা ওনাকে জোর করেছেন কথা বলার জন্য। তাই আমার কাছে জিজ্ঞেস করলেন আমার কোনো আপত্তি আছে কিনা। আমি হাসি মুখেই না বললাম। বারবার ফোন চেক করায় দেখলাম কারোর সাথে কলে আছেন। হবে হয়তো কে একজন। সপ্তাহখানেক পরেই ডিভোর্স পেপার আমার দুয়ারে আসলো। বুঝতে পারলাম প্রচেষ্টা বেশ কিছুদিন ধরেই চলছে। এতদিন যতটা নীরব ছিলাম, পেপারে সই করতে গিয়ে ততটাই তীক্ষ্ণ ব্যথাই অনুভব করলাম। আমার না হওয়া সংসারটার জন্য হাঁসফাঁস লাগে। একবার বোধহয় নিজেকে দোষী ভেবেই ফেললাম যে, মেয়ে তুই একটু ধৈর্য ধরে না হয় পড়েই থাকতিন, কি এমন হতো তাতে। কিন্তু ওই যে আত্মসম্মান, এর জন্যই পারলাম না। এরপরে সময়টা ঝড়ের গতিতে চলে গেল। মাঝে মধ্যে হয়ে গেল কিছু নাটক, যা পরিচালনা করেছে আমার দাদি এবং একমাত্র চাচা। বাবা মারা যাওয়ার পর তাদের কখনো দেখিনি খোঁজ নিতে। একবার দাদি মায়ের গহনা নিতে এসে জানিয়ে গেল যে বাবার ওখানে আর কিছু নেই, এখন সব চাচার। তাই যেন কোনো ঝামেলা করতে না যায়। সত্যি আর যায়নি। তবে আমার ডিভোর্সের কথা শুনে চাচি আসলেন।
আম্মাকে বোঝালেন যে মেয়ের এখন আর কোনো দাম নেই, ওই হলো স্ত্রী, এরপর আবার স্বামী দিয়েছে ছেড়ে। বেঁচে যে আছে তাই তো লজ্জার। কথার সারাংশ হলো, তা মেয়ে বা ছেলের সাথে আমার বিয়ে দেওয়া আর আর আব্বুর সম্পত্তিটুকু তাদের আয়ত্তে নেওয়া। আম্মা রাজি না হয়ে আমাকে বাঁচিয়ে দিলেন যেন, তবে খুব ছেড়েই ফেললেন। ফেব্রুয়ারি বিশেষ দিনে মেয়ে নিয়ে ধরা পড়ার কথা অবলীলায় বলে দিলেন। তাই হলো কাল। এলাকায় ছড়িয়ে পড়ল মা মেয়ে দুজনই চরিত্রহীন। এতদিন দয়া দেখানো মানুষগুলো কথাগুলো বিলি করলো। আমার শরীর মনে হয় আর সহ্য করলো না। কলেজ থেকে ফেরার পথে বটতলায় লুটিয়ে পড়লাম। আবছা চোখে দেখলাম দূরে দাঁড়িয়ে থাকা কয়েকটা মানুষকে। তারা কি ব্যতীত আমার দুঃখকে, নাকি তাচ্ছিল্য করছে আমার ভাগ্যকে? হাসপাতালের সিলিংয়ের দিকে তাকিয়ে আমি বুঝতে পারছিলাম বেঁচে থাকাটাই কখনো কখনো সবচেয়ে বড় শাস্তি হয়ে দাঁড়ায়। কারণ মৃত্যু অশান্ত প্রশ্ন করে না, আর জীবন প্রশ্নের পর প্রশ্ন ছুড়ে দেয়। উত্তর না দিলেও অপরাধী বানিয়ে দেয়, উত্তর দিলেও বিশ্বাস করে না। মেয়ে তো কোনো ঠাসা করলেই বা কোনো প্রতিবাদ করে, আমার চোখ খুলতেই সাদা আলোয় ঝলসে উঠল দৃষ্টি। কানে আসছিল মনিটরের একটানা শব্দ। মনে হচ্ছিল আমি কোনো যন্ত্রের অংশ হয়ে গেছি, মানুষ নই। তাছাড়া এরকম শূন্য অনুভূতি নিয়ে যারা তাকে তাদের মানুষও বলে না। পাশে বসে থাকা আমার কাপা হাতটা আমার আঙুলের ওপর এসে পড়তেই আমি বুঝলাম আমি এখনো আছি, অথচ এই থাকা আমার নিজের কাছেই অপরাধের মতো লাগছিল। কারণ আমি বেঁচে আছি মানে লোকের চোখে আমি আবারও বিচারযোগ্য, আবারও সন্দেহভাজন, আবারও দোষী। আম্মা ফুঁপিয়ে কাঁদছিলেন, কিছু বলছিলেন না, শুধু আমার কপালে হাত রেখে থাকছিলেন। আমি চোখ ফিরিয়ে নিলাম, কারণ মায়ের চোখে তাকালে আমি নিজেকে ক্ষমা করতে পারতাম না। আমার বেঁচে থাকা যেন তার কষ্টের নতুন অধ্যায়। আশা এই সমাজ পরিবার কি চায় একটা মেয়ে থেকে? সেদিন যদি চাচির কথায় আম্মা রাজি হতো তাহলে সমস্যা হতো না। সমস্যা হয়েছে না বলায়। এই সমাজ কেন মেয়েদের কোনো ঠাসা করে রাখে? কি স্বার্থ? তিল পরিমাণ সত্য না হওয়া একটা কথা এভাবে ছড়িয়ে গেল, অথচ আমার আপনজনও প্রতিবাদ করলো না। আমি না হয় বাইরে চলি, কিন্তু আমার মা ঘর কোণে এই মহিলা কেন ছাড় পেল না এসব নোংরামো থেকে? কে দেবে এসব প্রশ্নের উত্তর? তথাকথিত সমাজ, কিন্তু তারা তো অন্ধ, নির্বিকার। তাদের আবার এসব দায় নেই। এসব দায়িত্ব জবাবদিহিতা বাপজান থাকলে হয়তো তার উপর বর্তাতো। ডাক্তারে আসবে শুনে ধ্যান রাখলো আমার। ডাক্তার এসে জানালেন আমি শারীরিকভাবে সুস্থহীন, মানসিকভাবে দুর্বল। এই দুর্বল শব্দটা শুনে আমার হাসি পেল। সমাজ যে মানুষটাকে ভেঙে গুঁড়িয়ে দেয় তাকেই আবার দুর্বল বলে দোষ চাপিয়ে দেয়, যেন ভাঙার দায় সমাজের নয়, ভাঙার দায় দাঙ্গা মানুষের। 2 দিন পর বাড়ি ফিরলাম, সেই বাড়ি যেখানে দেওয়ালগুলো আমাকে সন্দেহ করে তাকায়। খিলটাও যেন আমাকে প্রবেশাধিকারী দিতে চায় না। আয়নায় নিজের মুখটা দেখলাম, মুখটা আগের মতোই আছে, কিন্তু চোখের ভেতরে মেয়েটার বদলে গেছে। সন্ধ্যায় আসমা আপা এসে চুপচাপ অনেকক্ষণ বসেছিল, তারপর বলল, অনু, তুই যদি এখানেই থাকিস একদিন তুই বেঁচে থেকেও মরবি। আমি কোনো উত্তর দেইনি, কারণ কথাটাই মিথ্যে ছিল না। আসমা আপা ভালো না বাসলেও মিথ্যা বলবে না। রাতে আম্মার পাশে শুয়ে আমি প্রথমবার নিজের ভবিষ্যৎটা কল্পনা করলাম। সেখানে কোনো স্বামী নেই, কোনো শ্বশুরবাড়ি নেই, কোনো সামাজিক স্বীকৃতি সার্টিফিকেট নেই। আছে শুধু আমি আর আমার লড়াই। পরের দিন কলেজে গিয়ে প্রিন্সিপালের সামনে দাঁড়ালাম, স্থির গলায় বললাম, আমি পড়াশোনা শেষ করতে চাই। উনি অবাক হয়ে তাকিয়েছিলেন, হয়তো ভেবেছিলেন এই মেয়েটা তো ভেঙে পড়ার কথা ছিল।
অন্য ক্যাম্পাসে ট্রান্সফার করলেও আমাকে। আমি কাগজপত্র গুছিয়ে নিলাম, এক বান্ধবীর সাহায্য টিউশন জোগাড় করলাম। রাতে আম্মাকে বললাম আমরা ঢাকায় চলে যাব। আম্মা ভয় পেয়েছিলেন, কিন্তু সেই ভয়ের ভেতরেও একটা ভরসা ছিল, কারণ তিনি বুঝিয়েছিলেন যে এখানে বাঁচা দায়। ঢাকা আমাদের নতুন শহর হলো, নতুন ভয়, নতুন সাহস, নতুন দায়িত্ব নিয়ে। আমরা ছোট একটা বাসায় উঠলাম, খুঁজে খুঁজে কিছু পুরনো ফার্নিচার কিনলাম। বাসার দেওয়ালে রং ছিল না, কিন্তু বাতাসেও অপমান ছিল না। মানুষ আমাদের চরিত্র জানতো না, জানার আগ্রহ দেখাতো না। আমি ছোট্ট একটি কিন্ডার গার্ডেনে চাকরি পেলাম। প্রথম দিন ক্লাসে ঢুকে বাচ্চাগুলোর চোখের দিকে তাকিয়ে মনে হলো এই চোখগুলো আমাকে বিচার করছে না, এই চোখগুলো আমাকে মানুষ হিসেবে দেখছে। মাসের শেষে বেতন পেয়ে আমার হাতে টাকা তুলে দিতেই তিনি কাঁদলেন। আমি জানালার বাইরে তাকালাম। শহরের আলো তখন আমার ভেতরে অন্ধকারের সাথে লড়াই করেছিল। ধীরে ধীরে আমি বুঝতে পারলাম, ধীরে ধীরে আমি বুঝতে শিখলাম, সুখ মানে নিখুঁত সংসার নয়, সুখ মানে সম্মান নিয়ে শ্বাস নেওয়া। মাঝে মধ্যে পুরনো জীবনের মানুষগুলো ফোন করতো, সে সহানুভূতি দেখাতো, কেউ কৌতূহল, কেউ আবার গোপনে জিজ্ঞেস করতো আমি আবার বিয়ে করব কিনা। আমি তখন শুধু হেসে বলতাম আমি এখন নিজের সাথে সংসার করছি। রাতের বেলা অনেক সময় ঘুম আসতো না, তখন মনে হতো আমি কি সত্যি ঠিক পথে আছি। তারপর মায়ের ঘুমন্ত শ্রীগন্ধ মুখের দিকে তাকিয়ে বুঝতাম হ্যাঁ, এই পথটাই ঠিক। একদিন খবর পেলাম আমার প্রাক্তন স্বামী আবার বিয়ে করেছে। লোকজন বলল তার বউ খুব সুন্দর, খুব মানানসই। আমি মাথা নাড়ালাম। মানানসই শব্দটার মানে আমি একজন জানি। মানানসই মানুষ চুপ থাকা, মানানসই মানে প্রশ্ন না করা, মানানসই মানে নিজের রং বদলে অন্যের রুচিতে ঢুকে পড়া। আমি আমার মানানসই হতে চাই না, আমি নিজের মতো থাকতে চাই। একদিন কলেজ থেকে সার্টিফিকেট হাতে নিয়ে বাসায় ফিরলাম। আমার চোখে জল, আমার চোখে আলো। আমরা কেউ কিছু বললাম না, কারণ কিছু অনুভূতি ভাষায় লাগে না, শুধু উষ্ণ অনুভূতি উপস্থিতি লাগে। সেদিন রাতে আমি ডায়েরিতে লিখলাম অনুপমা, আজ থেকে তুই কারো বোঝা না, তুই নিজের ভাঙাচোরা জীবনের একমাত্র লেখক। সমাজ আমাকে যে নামে ডাকতে চেয়েছিল আমি সে নামগুলো ছিঁড়ে ফেললাম। চরিত্রহীন, দুর্ভাগ্য, তালাকপ্রাপ্ত, এই শব্দগুলো আমার পরিচয় না, আমার পরিচয় আমি নিজে। আজ আমি জানি আমার গল্পটা শুরু হয়নি বিয়েতে, শেষ হয়নি ডিভোর্সে। আমার গল্পটা শুরু হয়েছে সেই দিনে, যেদিন আমি নিজেকে ক্ষমা করেছি, যেদিন আমি নিজের পাশে দাঁড়িয়েছি, যেদিন আমি সমাজের চোখে বদলে নিজের চোখে তাকাতে শিখেছি। আমি অনুপমা, আমি পরিত্যক্ত নই, আমি ব্যর্থ নই, আমি অপমানে নই, আমি লড়াইয়ের নাম, আমি বেঁচে থাকার নাম, আমার দুঃখিনী মায়ের স্বপ্নের নাম। আমি অনুপমা, আমি ভাঙা সংসারে নয়, আমি গড়ে তোলা নিজের জীবনের নাম। যদি গল্পটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আপনাদের কমেন্টটি পেয়ে গেলে পরবর্তী পার্ট দ্রুত আপলোড করার চেষ্টা করব ও ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সমাপ্ত।